কি করবে তুমি? শাসন দিবেন না, শুনেছ? ওই কমেন্ট দেখা যায় কোথায়? তাহলে কিভাবে দেখবো কমেন্ট? কমেন্ট দেখার উপায় কি? লাইভে গেছেন? মিউট করো না, কেন মিউট করো? এটা একটু ভুলে যান। আসসালামু আলাইকুম সবাইকে। ক্যারিয়ার ম্যাপের আজকের ইংলিশ লেকচারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি জোহাইর ইউসুফ হাসান স্যার। অনেকদিন পর আপনাদের সামনে এসে আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ অনেকদিন পর আজকে আমি ক্লাসটা নিতে যাচ্ছি আপনাদের সাথে ফেসবুক লাইভে। আগে প্রায় আপনাদের সাথে হয়তো ফেসবুক লাইভে আমার দেখা হতো, তবে আজকে আমার ক্লাসটা নিচ্ছি অলমোস্ট মনে হয় 3-4 মাস পরে। তো যদি আমাকে স্পষ্টভাবে শুনতে পারেন তাহলে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, কারণ আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এই ক্লাসটার মধ্যে কোনো গ্রামারের নির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা হবে না, বরং পূর্ণাঙ্গ গ্রামারের বিভিন্ন টপিকেই আলোচনা করা হবে। তো আজকে ক্লাসটা যারা করবেন তারা গ্রামারের বিভিন্ন টপিকের একটা সামগ্রিক আইডিয়া নিয়ে যেতে পারবেন। এবং এই ক্লাসটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমরা দেখছি এখানে পিন পয়েন্ট এরর আকারে গ্রামার গুলো দেওয়া আছে। তো পিন পয়েন্ট এরর কিন্তু গ্রামার শেখার জন্য খুবই উপযোগী একটা মাধ্যম, কারণ এখানে হচ্ছে বাস্তবিক গ্রামারের যে প্রয়োগগুলো আছে প্রয়োগগুলো আমরা দেখতে পাই, কেবল গ্রামারের রুলগুলো না, পরীক্ষায় কি ধরনের গ্রামারের কোয়েশ্চেন আসে এবং এগুলোর প্রয়োগগুলো কিভাবে হয় এবং আমরা আসলে কোন নিয়মগুলোর উপর বেশি জোর দিব। তাহলে যদি আমাকে স্পষ্ট শুনে থাকেন একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট করে। এবং আজকে আমি চাই যে আপনারাও কমেন্টে আমার সাথে যুক্ত থাকবেন, যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে অবশ্যই করতে পারবেন। আর যদি ব্যাংক নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই করবেন। ব্যাংকের বাদেও যদি কোনো আপনাদের পরীক্ষা থাকে তাহলে সেই পরীক্ষাগুলোর ইংলিশ পার্ট নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাও করতে পারবেন। আমাদের সাথে যুক্ত আছে তুষার আহমেদ ইমন। আর কি কেউ আছেন যুক্ত? একটু থাকলে আমাকে কাইন্ডলি নক করে জানাবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা, একটু কাইন্ডলি আমাকে জানান যে আমাকে স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন কিনা। এখনই আমি শুরু করে দিব ক্লাসটা। ক্লাসটা আবারও বলছি যে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস এবং গ্রামারের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যেগুলো পরীক্ষায় সাধারণত প্রশ্ন আসে। যদি আমাকে স্পষ্ট শোনা যায় কেউ একজন কমেন্ট করেন তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। আমাদের সাথে ইতিমধ্যেই 24 জনের মতো জয়েন করে ফেলেছে। আজকের ক্লাসটায় যারই ইংলিশে যে কোনো গ্রামার, যদি কোনো স্পেশাল গ্রামারের রুল থাকে যেটা নিয়ে আপনার আসলে কনফিউশন আছে বা কোনো গ্রামার রুল আপনার বুঝতে কষ্ট হয়, সেগুলো আমাকে জিজ্ঞেস করলে আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব সহজে, যেন আপনারা মনে রাখতে পারেন এবং পরীক্ষা আসলে উত্তর করতে পারেন। আচ্ছা,
নিশ্চয়ই আমাকে শোনা যাচ্ছে, তাহলে আমি শুরু করি, কারণ শোনা না গেলে তো অবশ্যই বলতেন যে শোনা যাচ্ছে না। অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাহলে আমরা শুরু করি। দেখেন পিন পয়েন্ট এরর প্রথম যেটা দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলা প্রশ্ন আসে। প্রথমে আমরা বাক্যটা পড়ে দেখি কি আছে। এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকে এসেছে, বাক্যটা পড়ি। The production of different kinds of artificial materials are essential to the conservation of our natural resources. No error. কোনো ভুল থাকলে এই ভুলটা এ বি সি ডি এর মধ্যে থাকবে, অথবা কোনো ভুল না থাকলে উত্তরটা হবে নো এরর। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, চন্দনা রানী রয়, নিশাদ আহমেদ, যে শোনা যাচ্ছে, ধন্যবাদ। তাহলে এই যে বাক্যটা আছে, বাক্যটার উত্তর কি হতে পারে? প্রথমে আপনারা উত্তর দেন, যদি উত্তর সঠিক হয় তাহলে হলো, আর না হলে আমি উত্তরটা দিয়ে দিব, এবং আসলে গ্রামারটা কি এটা আমি বুঝিয়ে দিব। যারা আমাদের সাথে আছেন একটু উত্তর করার চেষ্টা করেন। আমি আপনাদেরকে একটা হিন্ট দিয়ে দিই, এটা গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে। ইংরেজি সঠিক বাক্য লেখার ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো বিকল্প নেই। আমরা জানি প্রত্যেকটা বাক্যে একটা ভার্ব থাকে, এবং প্রতিটা বাক্যে একটা সাবজেক্ট থাকে, এবং সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে আমাদের সমন্বয়টা করতে হয় সেটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের প্রতিদিন যে বাক্যই আমরা লিখি না কেন, আমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মটা মেনেই লিখতে হয়, নাহলে বাক্যটা সঠিক হয় না। সাইফুল ইসলাম লিখেছে ওয়েলকাম ব্যাক ভাই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, শামীম রেজা লিখেছেন ওয়ানের অ্যান্সার হচ্ছে বি আর। আচ্ছা, ভেরি গুড শামীম রেজা উত্তর দেওয়ার জন্য। এখানে উত্তরটা কি হবে দেখি এবার আমরা। আমাদের প্রথমে উত্তরটা বের করতে হলে দেখতে হবে আমাদের সাবজেক্ট কোনটা। বাক্যের সাবজেক্ট চিনতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ভার্বটা আমরা সাধারণত বাক্যে খুব ইজিলি চিনতে পারি। ভার্বের মধ্যে অবশ্যই মনে রাখতে হবে আমাদের ফাইনিট ভার্বটা আইডেন্টিফাই করতে হবে, কারণ এই ফাইনিট ভার্বের সাথে সাবজেক্টের এগ্রিমেন্টটা হয়ে থাকে। শামীম রাজা লিখেছেন ইজ হবে। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, দেখি এখানে দেখেন দ্য প্রোডাকশন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। প্রোডাকশন মানে কি? উৎপাদন। The production of different kinds of artificial materials সাবজেক্টের পর যা থাকে ভার্বের আগে, এগুলা সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ থাকে বেশিরভাগ। প্রিপোজিশনাল ফ্রেজ মানে কি? ফ্রেজ মানে তো আমরা জানি শব্দগুচ্ছ, এবং যে শব্দগুচ্ছ প্রিপোজিশন দিয়ে শুরু হয় তাদেরকে প্রিপোজিশনাল ফ্রেজ বলা হয়। প্রিপোজিশনাল ফ্রেজ কোনো সময় বাক্যের সাবজেক্ট হতে পারে না। তাহলে অফ ডিফারেন্ট কাইন্ডস, এটা তো সাবজেক্ট হবে না, এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। অফ আর্টিফিশিয়াল ম্যাটেরিয়ালস, এটা আরেকটা ভিন্ন প্রিপোজিশনাল ফ্রেজ। কেন? এটা একটা শব্দগুচ্ছ, এবং এই শব্দগুচ্ছটা অফ দিয়ে শুরু হয়েছে, যেটা একটা প্রিপোজিশন, তাহলে এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যেহেতু বাক্যের সাবজেক্ট হতে পারে না, তাহলে বাক্যের সাবজেক্টটা কি এখানে আমাদের দ্য প্রোডাকশন। দ্য প্রোডাকশন কি সিঙ্গুলার না প্লুরাল? যেহেতু দ্য প্রোডাকশন সিঙ্গুলার, দেখে আমরা বুঝতে পারছি প্রোডাকশন যেহেতু সিঙ্গুলার, তাহলে এটার সাথে ভার্বটা কোনো সময় আর হবে না, ভার্বটা কি হবে? ইজ। The production is essential to the conservation of natural resources. তার মানে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা যদি কারেক্ট করতে হয়, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সাবজেক্টটা চিনতে হবে, এবং সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা বসাতে হবে। এরকম আরো এক দুটা সেন্টেন্স আমরা দেখতে পারি, যেমন আমি যদি বলি the trees of this forest are expensive. The trees of this forest is expensive হবে না আর এক্সপেন্সিভ হবে? আমাদের ভার্বটা আসলে কোনটা হবে এটা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি। The trees of this forest is expensive হবে, নাকি the trees of this forest are expensive হবে? এটার উত্তরটা কি হবে দেখি, উত্তরটা দেন। আল্লাহ প্রেমী সুমাইয়া লিখছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে উত্তরটা কি হবে? দ্য ট্রিজ অফ দিস ফরেস্ট ইজ এক্সপেন্সিভ নাকি আর এক্সপেন্সিভ, কোনটা হবে? এখানে দেখেন আমাদের আগে যেটা বলেছি, আমি ভার্বটা জানতে চাচ্ছি কোন ভার্ব হবে। এন্ড ভার্ব কোনটা হবে এটা আমাদের বোঝার জন্য কি জানতে হবে? আমাদের সাবজেক্টটা কি সিঙ্গুলার না সাবজেক্টটা প্লুরাল? সাবজেক্ট কোনটা? এখানে আমাদের সাবজেক্ট কি ট্রিজ মানে গাছগুলো সাবজেক্ট, নাকি বন ফরেস্ট সাবজেক্ট? সাবজেক্ট কোনটা এটা আমাদের জানতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট কি সাধারণত কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। তাহলে কে বা কারা এক্সপেন্সিভ? এক্সপেন্সিভ হচ্ছে ট্রিজ, বনের গাছগুলো এক্সপেন্সিভ, বনটা এক্সপেন্সিভ না, বনের মধ্যে যে গাছগুলো আছে গাছগুলা খুবই এক্সপেন্সিভ, এটা বলা হয়েছে।
দ্য ট্রিজ হচ্ছে আমাদের সাবজেক্ট, যেহেতু দ্য ট্রিজ হচ্ছে প্লুরাল, তাহলে সাবজেক্টটা কি হবে, ভার্বটা কি হবে, প্লুরাল। আর অফ দিস ফরেস্ট এটা সাবজেক্ট না, আমি একটু আগে বলেছি যে প্রেপোজিশনাল ফ্রেজ কোনো সময় সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে অফ দিস ফরেস্ট এটা একটা ফ্রেজ, ফ্রেজটা প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে দ্য ট্রিজ আর এক্সপেন্সিভ, সাধারণত সাবজেক্ট এবং ভার্বের মধ্যে গ্যাপটা তৈরি করা হয় প্রিপোজিশনাল ফ্রেজ, প্যারেন্থেটিক্যাল ফ্রেজ ইত্যাদি দ্বারা। তো প্রিপোজিশনাল ফ্রেজ গুলো যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে সাবজেক্ট এবং ভার্ব অটোমেটিক খুবই কাছে চলে আসে। আশা করি বুঝতে পেরেছেন। প্রথমটার অ্যান্সার হচ্ছে তাহলে বি। পরেরটা আমরা দেখি, পরেরটা কি হবে। দুই নম্বরটা, আমরা পড়ি। স্পন্সর্স অফ দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট হু বট অ্যাডভার্টাইজিং টাইম অন টেলিভিশন includes at least a dozen international firms whose names are familiar to many consumers. কি হবে বলেন দেখি, দুইয়ের উত্তরটা কি হবে? The sponsors of the ICC World Cup tournament who bought advertising time on television includes at least a dozen international firms whose names are familiar to many consumers. এটার উত্তরটা কি হবে দেখি বলেন। একই জিনিস, সিমিলার, এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের। একটু আগে যেভাবে বলেছি সাবজেক্টের সাথে ভার্বে এগ্রি করলেই আমরা উত্তরটা পেরে যাব। তাহলে দুইয়ের উত্তরটা কি হবে? এখন পর্যন্ত কারো উত্তর পাইনি। দুই নম্বরের উত্তরটা কি হবে? খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা, যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারেন পুরোটা, আশা করি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সাথে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, অনেকে উত্তর দিতে পারেননি, এখন হয়তো কনফিউশনে আছেন। দেখেন আমি আবার বলছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা সমস্যা এখানে দেওয়া আছে, স্পন্সর্স। এখানে আমাদের সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে স্পন্সর্স। স্পন্সর্স যদি সাবজেক্ট হয়, এরপরে ভার্ব কোনটা এটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখি, স্পন্সর্স অফ দ্য আইসিসি ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, তার মানে এটা কি? এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ আমি একটু আগেই বলেছি সাবজেক্টের অংশ হতে পারে না, তাহলে প্রিপোজিশনাল ফ্রেজটা বাদ দিয়ে দিই। হু বট অ্যাডভার্টাইজিং টাইম অন টেলিভিশন, হু দিয়ে একটা রিলেটিভ প্রনাউন, এটাও হচ্ছে স্পন্সর্স দেরকে বোঝানো হচ্ছে। তাহলে হু বট অ্যাডভার্টাইজিং টাইম অন টেলিভিশন, এটুকু আমাদের সাবজেক্টের অংশই, তোমার সাবজেক্ট হচ্ছে স্পন্সর্স। এরপর আমাদের ভার্বটা আসলো, ভার্বটা কি দেওয়া হচ্ছে? ইনক্লুডস। এখন আমাদের সাবজেক্টটা দেখতে হবে, সাবজেক্টটা কি সিঙ্গুলার না সাবজেক্টটা প্লুরাল। যেহেতু সাবজেক্টটা প্লুরাল, স্পন্সরের প্লুরাল হচ্ছে স্পন্সর্স, সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্বটাকে কি করতে হবে? ভার্বটাকে প্লুরাল করতে হবে। তাহলে প্লুরাল ভার্বের শেষে তো এস বা ইএস যুক্ত হয় না, তাহলে এসটা কেটে যাবে। তাহলে স্পন্সর্স ইনক্লুড at least a dozen international firms whose names are familiar to many consumers. তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের কি? অ্যান্সারটা হবে বি। খুবই ইজি, সাবজেক্টের সাথে ভার্বের এখানে দূরত্ব তৈরি করা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, রিলেটিভ প্রোনাউন ইত্যাদি দ্বারা। এগুলোকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে সাবজেক্ট এবং ভার্বটা কাছাকাছি চলে আসবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে বি, স্পন্সর্স ইনক্লুড। আশা করি ক্লিয়ার এটা। পরবর্তীটা দেখি কি আছে। 3 নম্বর, buying clothes are often a very time-consuming practice because those clothes that a person likes are rarely the ones that fit him or her. কি বলছে? buying clothes are often a very time-consuming practice. কাপড় চোপড় কিনা অনেক সময়ের ব্যাপার। কারণ কি? because those clothes that a person likes, যে কাপড়গুলো একজন ব্যক্তি পছন্দ করে, are rarely the ones that fit him or her, এটা খুব কম সময় তাদের গায়ে সঠিকভাবে ফিট হয়। তাহলে এটা হচ্ছে বাক্যের অর্থটা আমি বললাম। তাহলে বাক্যের মধ্যে ভুলটা আছে কোথায়?
দেখি কে আগে উত্তর করতে পারেন, বাক্যের মধ্যে ভুল কোথায় আছে একটু উত্তরটা করেন। সঠিক উত্তরটা খুবই ইজি, এটাও আমি আপনাদেরকে একটা হিন্ট দিয়ে দিই, এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেরই একটা প্রবলেম। তাহলে বলেন এটা ভার্বটার সাথে সাবজেক্ট এগ্রি করছে কিনা, আর যদি এগ্রি না করে তাহলে সঠিক উত্তরটা কি হবে? শামীম রেজা, ভেরি গুড। শামীম রেজা আবারও সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ শামীম রেজাকে। শামীম রেজা আজকে অনেকজনকে মেনশনও দিয়েছে, ধন্যবাদ সেটার জন্য। চন্দনা রানী রয়, আপনাকেও ধন্যবাদ, আপনিও সঠিক উত্তর দিয়েছেন। এটা 3 এর অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা দেখেন এখানে আমাদের সাবজেক্টে কি, বাইং। সাবজেক্টে কি, সাবজেক্ট একটা জেরান্ড। জেরান্ড কি, ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে ফাংশন করে বা নাউন হিসেবে কাজ করে তখন তাকে জেরান্ড বলে। আর জেরান্ডের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, জেরান্ড সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। জেরান্ড অলওয়েজ সিঙ্গুলার, এবং সেই কারণে জেরান্ড সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে বাইং ক্লোথস এটা কি হবে, ইজ হবে, আর হবে না। বাইং ক্লোথস ইজ। মনে রাখতে হবে জেরান্ড ইটসেলফ ইজ কনসিডার্ড এ সিঙ্গুলার ফর্ম অফ ওয়ার্ড, এর জন্য জেরান্ড সবসময় কি নেবে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। শামীম রেজা ধন্যবাদ আপনি লিখে দেওয়ার জন্য। জেরান্ডের বাক্য শুরু হলে ভার্ব সিঙ্গুলার, ভেরি গুড। তাহলে পরবর্তীটা একটু আমরা দেখি, 4 নাম্বার কি আছে। That caustic remarks she made was totally uncalled for. বাক্যের অর্থটা প্রথমে একটু আমি আপনাদেরকে বলি। দ্য কস্টিক রিমার্কস, রিমার্কস মানে কি, রিমার্কস মানে হচ্ছে মন্তব্য। কস্টিক মানে কি, কস্টিক আমরা যারা সায়েন্স পড়েছি বা কেমিস্ট্রি পড়েছি আমাদের একটা অ্যাসিড আছে কস্টিক অ্যাসিড নাম, তো এখান থেকেই মূলত এই শব্দটা নেওয়া। কস্টিক রিমার্কস মানে হচ্ছে খুবই তীর্যক মন্তব্য বা খুবই রূঢ় মন্তব্য বোঝানো হচ্ছে। দ্য কস্টিক রিমার্কস শি মেড, যেটা সে করেছিল, ওয়াজ টোটালি আনকল্ড ফর। আনকল্ড ফর মানে এটা অনুচিত ছিল বা প্রয়োজন ছিল না এই তীব্র মন্তব্যটা তার দ্বারা। তাহলে এটা হচ্ছে বাক্যের অর্থ। এখানে সঠিক উত্তরটা কি হবে এটি একটু আপনারা বলে দেন, দেখি সঠিক উত্তরটা কি হবে। দ্য কস্টিক রিমার্কস শি মেড ওয়াজ টোটালি আনকল্ড ফর। দেখি দ্রুত উত্তর করেন। এমডি শফিকুল ইসলাম লিখেছেন 4 এর বি। থ্যাংক ইউ এমডি শফিকুল ইসলাম সঠিক উত্তর দেওয়ার জন্য। শামীম রেজা লিখেছেন 4 এর ডি। আসলে ডি হবে না, এখানে বি হবে। বিটা কেন হবে দেখেন, এখানে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা বুঝতে হবে। এখানে আমাদের সাবজেক্টটা কি, কোন জিনিসটা অপ্রয়োজনীয় ছিল, এটা হচ্ছে মন্তব্যটা অপ্রয়োজনীয় ছিল। তাহলে আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে রিমার্কস, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা কস্টিকটা কি, কোন পার্টস অফ স্পিচ, কস্টিক যেহেতু সাবজেক্টকে মডিফাই করছে, সাবজেক্টকে বিশেষায়িত করছে, তাহলে কস্টিকটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ তো আর সাবজেক্ট হতে পারে না, আমাদের সাবজেক্ট হচ্ছে রিমার্কস। she made was, আমাদের এখানে ভার্বটা কি, ভার্বটা হচ্ছে was। ভার্বটা কিসে, কোন ফর্মে দেওয়া, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। ভার্বের নিচে কোনো আন্ডারলাইন করাও নাই, তার মানে ভার্বটা আমরা পরিবর্তন করব না বা ভার্বটাকে আমরা ভুল হিসেবে অ্যান্সার করতে পারবো না। তাহলে ভার্বটা ওয়াজ, তার মানে ভার্বটা সিঙ্গুলার, সিঙ্গুলারই আছে। তাহলে সিঙ্গুলার ভার্বের জন্য আমাদের সাবজেক্টে কি হতে হবে, সিঙ্গুলার হতে হবে। যেহেতু ভার্ব সিঙ্গুলার, সাবজেক্টটাকেও সিঙ্গুলার হতে হবে। তবে এখানে আমরা সাবজেক্টে কি দেখছি, সাবজেক্টটা প্লুরাল দেওয়া আছে, রিমার্কস দেওয়া আছে। তাহলে শেষে যদি এসটা বাদ দিয়ে দেই তাহলে আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয়ে যাবে, যেটা হচ্ছে রিমার্ক বা মন্তব্য হয়ে যাবে। যেহেতু ভার্ব সিঙ্গুলার, আমাদের সে কারণে সাবজেক্টটাকেও সিঙ্গুলার করতে হবে। এর জন্য সঠিক অ্যান্সার হিসেবে আমাদের বেছে নিতে হবে বি কে। তাহলে অ্যান্সার হচ্ছে বি। চন্দনা রানী রয়, আপনি সি অ্যান্সার করেছেন, সি তে তো কোনো সমস্যা নেই, অ্যান্সারটা বি তে ভুল আছে। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তাহলে পরবর্তীটা একটু আমরা দেখি এবার। 5 নাম্বার, 5 নাম্বারটা কি,
neither Bradley nor more recent critics who have written on Shakespeare's tragedies has been able to give a convincing explanation for the timing of events in Othello. খুবই বড় একটা সেন্টেন্স, তবে সেন্টেন্সটা খুবই ইজি যদি আমরা বুঝতে পারি সেন্টেন্সটা আসলে কিভাবে ফর্ম করেছে, সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, খুবই ইজি। সাবজেক্ট গুলা কোনটা কোনটা ভার্ব এগুলো বুঝতে পারলে খুব ইজি। দেখেন একটা ভার্ব একটা কিছু স্ট্রাকচার আছে, আমি স্ট্রাকচারটা একটু লিখে দিই। ধরেন ইদার or, neither nor, not only but also, এই জাতীয় শব্দ জোড়া দ্বারা শব্দ দুটো সাবজেক্ট যুক্ত থাকে। নট অনলি রাফি বাট অলসো হিজ ফ্রেন্ড, ইদার হিজ মাদার or his father, neither Bradley nor his critics, এরকম টাইপের। তাহলে এখানে neither দিয়ে দুইটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে ব্র্যাডলি আর একটা হচ্ছে nor দিয়ে critics। critics বলতে সমালোচক বোঝাচ্ছে, দুইটা সাবজেক্ট আছে। তো এই জাতীয় শব্দগুচ্ছ দ্বারা যখন দুইটা সাবজেক্ট যুক্ত থাকবে তখন ভার্ব মনে রাখবেন সবসময় কাছের সাবজেক্টকে অনুসরণ করবে। ভার্ব কাকে অনুসরণ করবে? ক্লোজেস্ট সাবজেক্টকে অনুসরণ করবে। ভার্বের যে সাবজেক্টটা কাছে থাকবে তাকে অনুসরণ করবে। ভার্বের কাছে কোন সাবজেক্টটা থাকবে? অবশ্যই দ্বিতীয় সাবজেক্টটা থাকবে, দ্বিতীয় সাবজেক্টের পরেই ভার্ব আসবে। neither Bradley nor his critics who have written on Shakespeare tragedies, এটা এই হুটা দিয়ে মূলত এই সাবজেক্টকে বোঝানো হচ্ছে। রিলেটিভ প্রোনাউনটা যে হুটা রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনটা দ্বারা সাবজেক্টকে বোঝানো হচ্ছে। তার মানে এটা আমাদের আসলে কোনো কাজে আসবে না, এটা বাদ দিয়ে দিই। who have written on Shakespeare's tragedies, এখানের মধ্যে কোনো ভুল নেই। has been able to give, আমাদের ভার্বটা কোথায়? ভার্বটা হচ্ছে এই যেটা has। তাহলে এখানে ভার্বটা দেওয়া হচ্ছে has। has কোন ধরনের ভার্ব? সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার ভার্ব। তো সিঙ্গুলার ভার্ব হলে অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট হতে হবে, কিন্তু এখানে আমরা দেখছি সাবজেক্টটা কি? ক্রিটিক্স। ক্রিটিক্স কোন ধরনের শব্দ? ক্রিটিক্স হচ্ছে প্লুরাল, মানে অনেকগুলা সমালোচক বোঝানো হচ্ছে। তো অনেকগুলা সমালোচকের ক্ষেত্রে ভার্বটা তো হ্যাজ হবে না, অবশ্যই হ্যাভ হতে হবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে সি, হ্যাজ না হয়ে কি হবে? হ্যাভ হবে। অ্যান্সার সি, অ্যান্সার হ্যাজ না হয়ে কি হবে? হ্যাভ হবে, যেহেতু ক্রিটিক্স, ক্রিটিক্স প্লুরাল। আমি আপনাদেরকে আরো এক দুটো শব্দ দেখাই দিই। ধরেন either Fayaz or his friends have done this, have Fayaz অথবা তার বন্ধুরা এই কাজটা করেছে। তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে? দেখেন ইদারের পর একটা সাবজেক্ট আছে ফায়াজ, ওর এর পর আরেকটা সাবজেক্ট আছে হিজ ফ্রেন্ডস, এরপরে ভার্বটা আছে হ্যাজ না হ্যাভ। এখন ভার্ব কাকে অনুসরণ করবে? ফায়াজকে অনুসরণ করবে না হিজ ফ্রেন্ডস কে অনুসরণ করবে? আমি বলেছি ইদার অর নিদার, নট অনলি বাট অলসো, এসবের ক্ষেত্রে ভার্বটা ক্লোজেস্ট সাবজেক্টকে অনুসরণ করে। ক্লোজেস্ট সাবজেক্টকে অনুসরণ করবে। ক্লোজেস্ট সাবজেক্টকে হিজ ফ্রেন্ডস। হিজ ফ্রেন্ডস কি সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে এটা কি হবে? এটা হবে হ্যাভ। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে এর আগের বাক্যটা হয়েছিল। পরেরটা দেখি, এটার অ্যান্সারটা করেন দেখি কি হবে। neither of the answers provided in the memorandum addresses my concerns about the validity of the procedure. কি হবে এটার উত্তর? ছয় নম্বরের উত্তরটা কি হবে বলেন?
Neither of the answers provided in the memorandum addresses my concerns about the validity of the procedure. একটু আগে যেমন আমি বললাম either or neither nor not only but also থাকলে ভার্বটা ক্লোজের সাবজেক্ট অনুসরণ করে। এটার কাছাকাছি আরেক নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে এরকম যে either এর সাথে or আর neither এর সাথে nor। either এর সাথে or এবং neither এর সাথে nor যদি না থাকে তাহলে either এবং neither সব সময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আবার বলছি either এর সাথে যদি or এবং neither এর সাথে যদি nor না থাকে তাহলে either এবং neither সর্বদা কি হয়, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। তাহলে বলেন এবার কি হবে? শফিকুল ইসলাম আপনি লিখেছেন 6B। ধন্যবাদ শফিকুল ইসলাম, আপনার উত্তরটা সঠিক। নিদার যেহেতু নর নেনি, নিদারের সাথে যেহেতু নর নেই, তাহলে নিদারের সাথে নর না থাকার কারণে নিদার একটা সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। নিদার অফ দ্য অ্যান্সার্স প্রোভাইডেড ইন দ্য মেমোরেন্ডাম অ্যাড্রেসেস, তারা ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়, তাহলে এটা কি হবে? অ্যাড্রেসেস মাই কনসার্নস অ্যাবাউট দ্য ভ্যালিডিটি অফ দ্য প্রসিজার। তাহলে পরবর্তীটা দেখি একটু, 7 নম্বর বাক্যটা পড়ি একটু। সিলভার, ওয়ান অফ দ্য ফার্স্ট মেটাল ইউজড বাই হিউম্যান, ইজ অ্যান এক্সেলেন্ট কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এটা কি হবে বলেন? সিলভার, ওয়ান অফ দ্য ফার্স্ট মেটাল ইউজড বাই হিউম্যান, ইজ অ্যান এক্সেলেন্ট কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। আমরা জানি সিলভারের সাহায্যে খুব সহজেই তাপ এবং বিদ্যুৎ পরিবহন করা যায়, বিদ্যুৎ সুপরিবাহী, তাপ সুপরিবাহী। তাহলে এই বাক্যটা আসলে অর্থ আমরা সকলেই বুঝি, বাক্যটার ব্যাকরণে এটা কোন জায়গায় সমস্যা আছে। খুবই কমন একটা বাক্য, প্রায় সময় পরীক্ষা আসে। উত্তরটা কি হবে বলেন? 7 উত্তর কি হবে? মিউট করুন। সাতের উত্তর এতক্ষণ তো পেরে যাবো। সিলভার ওয়ান অফ দ্য ফার্স্ট, এটা কি হবে? মেটাল। কি হবে নিয়মটা? ওয়ান অফ দা এরপরে যে নাউনটা থাকবে, এই নাউনটা সবসময় প্লুরাল থাকবে, আর এরপরে যে ভার্বটা থাকবে, ভার্বটা সিঙ্গুলার থাকবে। সিলভার ওয়ান অফ দ্য ফার্স্ট মেটাল ইউজড বাই হিউম্যান, এটা হচ্ছে ইজ, এটা ঠিক আছে। তার মানে ঢাকা, যেমন আমি বললাম ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন বাংলাদেশ ইজ ঢাকা। ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ, খালি সিটি বললে হবে না, সিটিজ বলতে হবে, ইজ ঢাকা। শফিকুল ইসলাম, আশা করি এখন শোনা যাচ্ছে। পরেরটা দেখি তাহলে, 8 নম্বর। While mumps are a very common disease which usually affects children, মাম্পস একটা খুবই সাধারণ রোগ যেটা বাচ্চাদেরকে আক্রান্ত করে। এটা উত্তর কি হবে? এটাও খুবই ইজি। While mumps are a very common disease, 8 উত্তর কি হবে? শামীম রাজা, শফিকুল ইসলাম, চন্দনা রয়, আপনার উত্তরটা দেন। আচ্ছা, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। অ্যান্সারটা হবে এ। মামস কি? মামস একটা রোগের রোগ সবসময় সিঙ্গুলার হয়, আমাদের মনে রাখতে হবে। তাহলে মামস ইজ হবে, যেটা একটা রোগের নাম, এর জন্য মামস ইজ এ ভেরি কমন ডিজিজ হবে।
এরপরে যে কোনো সাবজেক্টের নামও হতে পারে, সাবজেক্টের নাম দেখতে প্লুরাল হলেও সাবজেক্টের নাম কিন্তু সবসময় সিঙ্গুলার হয়, যেমন ফিজিক্স, ম্যাথমেটিক্স, সাবজেক্টের নাম সিঙ্গুলার হয়। এরপরে যেমন খবর, খবর ইংলিশ নিউজ, নিউজও কিন্তু সবসময় সিঙ্গুলার হয়। এই জিনিসগুলো একটু আমাদের মাথায় রাখতে হবে। এমডি শফিকুল ইসলাম লিখেছেন রোগের বহু বচন হয় না, ধন্যবাদ। পরেরটা দেখি একটু আমরা, 9 নম্বর। At the rate the clerks were processing the application, Harry figured that it will take 4 hours to review. এই বাক্যটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য এবং এটা প্রায় সময় পরীক্ষা আসে। এই বাক্যটা একটা খুবই টেকনিক্যাল বাক্য। এই বাক্যটা বুঝলে আসলে গ্রামারের অনেক কিছুই আপনি বুঝবেন এবং এই বাক্যটা থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন করা হয়। আমি চাই আগে আপনারা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেন, এরপরে আমি অ্যান্সারটা দিব। কি হবে এটা? At the rate the clerks were processing the application, Harry figured that it will take 4 hours to review. আচ্ছা, এটার অ্যান্সার এখনো আমি পাইনি, হয়তো অ্যান্সার নিয়ে অনেকের কনফিউশন আছে যে অ্যান্সারটা কি হতে পারে। তারপর আমি একটু ওয়েট করে দেখি, এটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করেন। এমডি শফিকুল ইসলাম, ভেরি গুড, অ্যান্সার 9 এর সি। আপনি সঠিক উত্তরটাই দিয়েছেন, অ্যান্সার হবে সি। দেখেন এখানে প্রথমে কি দেওয়া আছে, এট দ্য রেট দ্য ক্লার্কস ওয়ার প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশন, যে রেটে পিয়নরা একটা অ্যাপ্লিকেশন প্রসেস করছিল। হ্যারি ফিগার্ড, এখানে আমাদের মূল ক্লজটা কি? মূল ক্লজটা হচ্ছে হ্যারি ফিগার্ড, সাবজেক্ট প্লাস মূল ভার্ব যখন স্বাধীন অর্থ প্রকাশ করে তখনই তাকে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলে। আচ্ছা, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যারি ফিগার্ড। এরপরে যা আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সাবঅর্ডিনেশনটা হয়েছে দ্যাট এর মাধ্যমে। তাহলে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লজও সেম টেন্স অনুসরণ করবে, এটা আমাদের সবাই জানি। তাহলে হ্যারি ফিগার যেহেতু প্রিন্সিপাল ক্লজ পাস্ট টেন্সে আছে, সাবঅর্ডিনেট ক্লজও আমাদের পাস্ট টেন্সে নিতে হবে। দ্যাট ইট, তাহলে উইল টেক হবে না, উইল এর পাস্ট কি হবে? উইল এর পাস্ট হচ্ছে উড, তাহলে অ্যান্সারটা হবে দ্যাট ইট উড টেক, ইট উড টেক 4 hours টু রিভিউ। অনেকে সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন এখানে একটা ক্লজের ঝামেলা। ক্লজ আসলে কঠিন কিছু না, ক্লজ হচ্ছে একটা মানে বাক্যাংশ যেটার মধ্যে সাবজেক্ট এবং ভার্ব উপস্থিত থাকবে। সাবজেক্ট এবং ভার্ব উপস্থিত থেকে যদি স্বাধীন অর্থ প্রকাশ করে তাহলে সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি, এবং সাবজেক্ট ভার্বের উপস্থিতির পরেও যদি স্বাধীন অর্থ প্রকাশ করতে না পারে তাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বলি। এবং সাবঅর্ডিনেট ক্লজ গুলা সাধারণত একটা কনজাংশনকে ফলো করে। এখানে একটা কনজাংশন আছে দ্যাট, তার মানে দ্যাট দ্বারা সাবঅর্ডিনেট করা হয়েছে, সাবঅর্ডিনেশন হয়েছে। পরবর্তী বাক্যটা দেখি, 10 নম্বর। Although he had been looking forward to the debate for weeks, a sore throat prevented him taking part. খুবই ইজি, এখানে আমাদের ভুলটা কি আছে? Although he had been looking forward to the debate for weeks, যদিও সে ডিবেটটার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছিল, a sore throat, তার গলা ব্যথা, prevented him taking part, এই ডিবেটে অংশগ্রহণ করা থেকে তাকে বিরত রেখেছে। তাহলে অ্যান্সারটা কি হবে? এটা খুবই ইজি, আশা করে সকলে উত্তর দিতে পারবেন। এটা উত্তরটা কি হবে বলেন? না, মনে হয় অনেকে কনফিউজড। আসলে এখানে ভুলটা হচ্ছে কি, একটা প্রেপোজিশনের ভুল, এটা একটা প্রেপোজিশনের ভুল আছে।
প্রিভেন্টের পর ফ্রম প্রিপোজিশনটা বসে। আর প্রিপোজিশন বসে কার আগে? নাউনের আগে। এখানে নাউনটা কি আছে? টেকিং। টেকিং এখানে জেরান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে সোর থ্রোট প্রিভেন্টেড হিম ফ্রম টেকিং পার্ট হবে। তাহলে প্রিভেন্টেড হিম ফ্রম টেকিং পার্ট, তাহলে অ্যান্সারটা ভুল কোথায় আছে? ডিতে আছে। আর মানে প্রিভেন্টেড হিম ফ্রম টেকিং পার্ট, বুঝতে পারছেন? তাহলে অ্যান্সারটা কোথায় ভুল আছে? ভুল আছে ডিতে। ফ্রমটা কোথায় হবে? এখানে। প্রিভেন্টেড ফ্রম হিম টেকিং পার্ট এরকম ভাবে হয় না, প্রিভেন্টেড হিম ফ্রম টেকিং পার্ট। আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্সার হচ্ছে তাহলে ডি। আচ্ছা, এখানে কি দিয়েছে দেখেন, ইংলিশ গ্রামার কোর্স বেসিক টু অ্যাডভান্স 20 জানুয়ারি থেকে শুরু হয়েছে। এটা আমি একটু ব্যাপারটা বলে রাখি। আমাদের ক্যারিয়ার ম্যাপের এক উদ্যোগে একটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোর্স ছাড়া হচ্ছে, এটা হচ্ছে ইংলিশ গ্রামার কোর্স। এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। যাদের হচ্ছে বেসিকের সমস্যা হচ্ছে, বেসিক দুর্বল, মূলত তাদের জন্য। তাদের প্রথমে বেসিক নিয়ে কাজ করা হবে। বেসিক যদি মোটামুটি স্ট্রং হয়, বেসিক স্ট্রং হওয়ার পর আমরা তাদেরকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, যেটা হচ্ছে পরীক্ষার উপযোগী। বেসিকটা কিন্তু কোনো সময় পরীক্ষার উপযোগী না। বেসিকটা হচ্ছে জাস্ট হাতে খড়ি, যে গ্রামারে যে গুরুত্বপূর্ণ টপিক গুলো আছে, টপিক গুলোর হাতে খড়িটা সঠিকভাবে দেওয়া হবে, যেন আপনার আসলে গ্রামারের মূল যে বেসিক বলতে কি বোঝানো হচ্ছে? পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, এই পার্টস অফ স্পিচ যেগুলো আছে, এবং পার্টস অফ স্পিচের সাথে রিলেটেড আরো কিছু মানে টপিক, যেমন ক্লজ, এবার ফ্রেজ, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং আস্তে আস্তে এগুলোর পরে অ্যাডভান্স, এগুলো আসলে প্রয়োগটা কিভাবে হয়, কিভাবে আমরা ভুলগুলো ধরতে পারবো, এবং কিভাবে দ্রুত সমস্যার সমাধান করতে পারবো, এগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেল। তো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এই কোর্সটা আমাদের স্টার্ট হবে 20 জানুয়ারি থেকে। কোর্সটা মূলত এখানে যারা আমাদের ব্যাংকার স্যাররা আছে এবং যারা বিসিএস ক্যাডার আছে, তারাই মূলত নিবে। কোর্সটা 20 জানুয়ারি থেকে শুরু হবে। এটা ইংলিশের জন্য হবে এবং ম্যাথের জন্য একটা বেসিক টু অ্যাডভান্স কোর্স চালু হবে। এটাও হয়তো 20 জানুয়ারি থেকে হবে। তো যদি কেউ ইন্টারেস্টেড থাকেন বেসিক টু অ্যাডভান্স কোর্সটা করার জন্য, আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরবর্তীতে একটু আমরা দেখি। Today, the number of people which enjoy winter sports is almost double that of 20 years ago. এটা তো খুবই ইজি। এটার উত্তরটা কি হবে বলেন দেখি। Today, the number of people which enjoy winter sports is almost double that of 20 years ago. এখানে উত্তরটা অনেকে সঠিক দিয়েছেন, ধন্যবাদ। উত্তরটা বি হবে। কেন বি উত্তর হবে? which একটা রিলেটিভ প্রোনাউন, আর এই রিলেটিভ প্রোনাউন কোন সময় পিপলের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। আমরা জানি পিপলের ক্ষেত্রে যে রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করা হয় এটা হচ্ছে হু অথবা হুম। which পিপলের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। Today the number of people who enjoy winter sports is almost, বুঝতে পেরেছেন? তাহলে অ্যান্সারটা হবে বি, which কোন সময় হয় না। শফিকুল ইসলাম অ্যান্সার দিয়েছেন সি। চন্দনা রানী রয় অ্যান্সার দিয়েছেন সি। আসলে সি কেন অ্যান্সার হবে? সিতে কোনো ভুল নেই। দেখেন, দা নাম্বার অফ যদি থাকে তাহলে ভার্ব তো সিঙ্গুলারই হয়, আর যদি এ নাম্বার অফ থাকে তাহলে ভার্ব হয় প্লুরাল। এখানে আছে কি? টুডে দা নাম্বার অফ, যেহেতু দা নাম্বার অফ আছে তাহলে ভার্ব ঠিক আছে, সিঙ্গুলার ইজ হবে। এখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা আছে হচ্ছে রিলেটিভ প্রোনাউনে, which না হয় হু হবে। তাহলে এটা অ্যান্সার করেন দেখি দ্রুত। এটাও একই রকমের মিস্টেক এখানে আছে। কি হবে বলেন? দ্য অ্যানিমালস who were chosen to present the political parties were created by a famous cartoonist.
12 অ্যান্সারটি কি হবে বলেন? বারো নম্বরের অ্যান্সারটা কি হবে? ওই একই, এটাও রিলেটিভ প্রোনাউনের ঝামেলা। হু, প্রাণীর ক্ষেত্রে কোনো সময় হু হয় না। দ্য অ্যানিমালস উইচ বা দ্য অ্যানিমালস দ্যাট ওয়ার চোজেন, উইচ বা দ্যাট হয়। ব্যক্তির ক্ষেত্রে হয় হু অথবা হুম, এবং প্রাণীর ক্ষেত্রে হয় উইচ অথবা দ্যাট। খুবই ইজি ছিল, আশা করি এগুলো আসলে পরীক্ষা পারবেন। 13 নম্বর, অন দ্য কন্ট্রারি ইউ উইল ফাইন্ড দ্যাট আরিফ ইজ বেটার কোয়ালিফাইড দেন হিম ফর দ্য পজিশন অফ অ্যানালিস্ট এট দ্য অফিস। এখানে দুজনের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে এবং কে কার থেকে বেটার হবে একজন অ্যানালিস্ট হিসাবে সেটার কথা বলা হচ্ছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। প্রোনাউনের প্রায় সময় এই প্রশ্নটা পরীক্ষা আসে, যদি প্রোনাউন থেকে প্রশ্ন করা হয়। এটার উত্তরটা কি হবে বলেন? শফিকুল ইসলাম অ্যান্সার দিয়েছেন 13 ডি। ভেরি গুড, সঠিক উত্তর দেওয়ার জন্য। এখানে হিম হবে না। কেন হিম হবে না? দেখেন, অন দ্য কন্ট্রারি, এটার মধ্যে তো কোনো সমস্যা নেই, এটা দুটার মধ্যে পার্থক্য করা হয়েছে। ইউ উইল ফাইন্ড দ্যাট, তুমি দেখতে পারবা, যে কি দেখতে পারবা? এই যে দ্যাট দিয়ে নতুন একটা সেন্টেন্স ক্লজ শুরু হয়েছে, আরিফ ইজ বেটার কোয়ালিফাইড দেন হিম। হিমটা হবে না, হিম না হয় কি হবে? হি হবে। কারণ কি? আমরা জানি একটা বাক্যের মধ্যে সাবজেক্টের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে আমরা সাবজেক্ট প্রমাণ ব্যবহার করি। তো এই বাক্যের মধ্যে এই যে সাবজেক্ট আরিফ, আরিফের সাথে কম্পেয়ার করা হচ্ছে আরেকজন ব্যক্তিকে। যেহেতু আরিফ একজন সাবজেক্ট, সাবজেক্টের সাথে কম্পেয়ার করার জন্য আমাদের সাবজেক্ট প্রমাণ ব্যবহার করতে হবে। তাহলে হি ব্যবহার করতে হবে। আর অবজেক্ট প্রমাণ কখন ব্যবহার করতাম? যদি অবজেক্টের সাথে কম্পেয়ার করা হতো। তাহলে সাবজেক্টের সাথে ব্যবহার করা হলে সাবজেক্টের সাথে কম্পেয়ার করা হলে সাবজেক্ট প্রমাণ ব্যবহার হয়। সাবজেক্ট প্রমাণ আমরা কখন কখন ব্যবহার করি? প্রথম কথা হচ্ছে, যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে তো অবশ্যই সাবজেক্ট প্রমাণ ব্যবহার করব। সাবজেক্টের সাথে কম্পেয়ার করা হলে সাবজেক্ট প্রমাণ ব্যবহার করব। টু বি ভার্বের পর সাবজেক্ট প্রমাণ আমরা ব্যবহার করি। যখন টু বি ভার্ব থাকে তখন সাবজেক্ট প্রমাণ ব্যবহার করি, অথবা অ্যাজ বা দেন এগুলোর পরেও সাবজেক্ট প্রমাণ ব্যবহার করা হয়। তাহলে সাবজেক্ট প্রমাণ আমরা ব্যবহার করব, এখানে হি হবে। 14 নম্বর কি আছে দেখি, বোথ লয়ার্স ইন্টারপ্রেটেড দ্য ল ডিফারেন্টলি। উভয় উকিলই আইনটাকে ভিন্ন ভিন্ন ভাবে ব্যাখ্যা করেছে। এন্ড দে নিডেড এ জাজ, এবং তাদের একজন বিচারক প্রয়োজন ছিল, টু সেটেল ইটস ডিসপিউট, তাদের মতবিরোধ নিষ্পত্তি করার জন্য। তাহলে বাক্যটা কি হবে বলেন দেখি? আচ্ছা, এটার উত্তর হবে, দেখেন এখানে সাবজেক্টে কি, বোথ লয়ার্স, দুইজন উকিল। তো দুইজন উকিলের জন্য এখানে যে প্রোনাউনটা ব্যবহার করা হচ্ছে এটা হচ্ছে ইটস ব্যবহার করা হচ্ছে। দুইজনের উকিলের জন্য তো ইটস প্রোনাউনটা ব্যবহার করা যাবে না, যেহেতু দুইজন উকিল আছে, এটার ব্যবহার করতে হবে আমার দেয়ার ডিসপিউট, তাদের মতবিরোধ। আর মানুষের ক্ষেত্রে আমরা ইট এই প্রোনাউনটাও ব্যবহার করি না, ইটস ব্যবহার করি না। তো বোথ লয়ার্স ইন্টারপ্রেটেড দ্য ল
differently and they needed, দেখেন they needed a judge to settle their dispute. তো their জন্য কি হবে আমাদের? their dispute হবে। আশা করি ক্লিয়ার। এটা খুবই ইজি ছিল, স্ট্রেট ফরওয়ার্ড ছিল। 14 এর आंसर হচ্ছে ডি। 15 দেখি। chalk, which is a softly mineral then limestone, consists of minute marine shells. তাহলে chalk which is a softly mineral that then limestone, chalk একটা মিনারেলের নাম, এটা খনিজের নাম, যে খনিজটা লাইমস্টোন এর চেয়ে নরম। consists of কি দ্বারা তৈরি? মাইনিউট ম্যারিন শেলস, খুব ছোট ছোট যে সামুদ্রিক খোলক আছে সেগুলো দিয়ে এরা তৈরি। তাহলে অ্যান্সারটা কি হবে 15? এটা খুবই ইজি। অ্যান্সার এ হবে। ভেরি গুড। সফটলি হবে না, সফট হবে। কারণ কি? সফটলি হচ্ছে একটা অ্যাডভার্ব, এখানে তো অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে, মানে সফট মিনারেল হবে। মিনারেল যেহেতু নাউন, নাউনকে মডিফাই করার জন্য আমাদের একটা অ্যাডজেক্টিভ প্রয়োজন। তাহলে সফটলি হবে না, আমাদের অ্যাডজেক্টিভ হচ্ছে সফট। 16 নম্বর। আজকে আমরা 4টা প্রশ্ন সলভ করবো, 20 পর্যন্ত আছে আমাদের। আমরা অলরেডি 16 নম্বরে চলে এসেছি। 16 নম্বরটা বলেন কি হবে? The salad tasted so well that my brother returned to the salad bar for another helping. কি হবে? যদি না বোঝেন তাহলে জিজ্ঞাসা করবেন অবশ্যই। এই হেল্পিং মানে হচ্ছে, হেল্পিং মানে কি? হেল্পিং মানে আরেকটু, মানে আরেকটা সার্ভিং বা আরেকবার নেওয়ার জন্য। another helping মানে আরেকবার নেওয়ার জন্য। হেল্পিং মানে পোর্শন অফ ফুড, তার মানে আবার নেওয়ার জন্য। লিখেছেন এ হবে। ভেরি গুড শাহিন রেজা, এ লিখেছেন। কারণ কি? দেখেন দ্য স্যালাড টেস্টেড, এটা কি ভার্ব? এটা একটা লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্ব কে মডিফাই করার জন্য আমরা অ্যাডভার্ব ইউজ করি না, ইউজ করি কি? অ্যাডজেক্টিভ। আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, তবে মনে রাখতে হবে লিঙ্কিং ভার্ব যারা আছে, যেমন ফিল, বিকাম, রিমেইন, এগুলাকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ। তো দ্য সালাদ টেস্টেড সো ওয়েল হবে না, কি হবে? সো গুড হবে। সালাদ টেস্টেড সো গুড। আচ্ছা, তো এই গেল আমাদের 16 নম্বর। আমাদের 20 পর্যন্ত আছে, আর 4টা মাত্র আছে। আমি চাই যে আপনারা সকলেই মোটামুটি অ্যান্সার করেন, যারা আমাদের সাথে উপস্থিত আছেন, এতক্ষণ ছিলেন। 17 নম্বর। The recent created commission has done nothing to address the problem except to approve the color of its stationery. তো বর্তমানে যে কমিশনটা হয়েছে, এটা কোনো সমস্যাই সমাধান করে নেই, except to approve the color of its stationery. স্টেশনারিটার রং কি হবে সেটাকে অনুমোদন দেওয়া ছাড়া। 17 অ্যান্সার কি হবে দেখে বলেন। দেখেন এখানেও যদি আমরা পার্টস অফ স্পিচটা ভালো করে ধরতে পারি তাহলে খুব ইজি। রিসেন্ট ক্রিয়েটেড কমিশন, এখানে আমাদের নাউনটা কি? নাউন হচ্ছে কমিশন। এটা যদি নাউন হয় তাহলে ক্রিয়েটেডটা কি? যেহেতু নাউনকে মডিফাই করছে তাহলে অ্যাডজেক্টিভ। তো রিসেন্টটা কি? কবে ক্রিয়েট করেছে? রিসেন্ট। কখন ক্রিয়েট করা হয়েছে? রিসেন্ট। তার মানে রিসেন্ট যেহেতু ক্রিয়েট কে মডিফাই করছে, ক্রিয়েটটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাহলে এটা একটা অ্যাডভার্ব হতে হবে। তাহলে কি হবে? দ্য রিসেন্টলি ক্রিয়েটেড কমিশন,
সাম্প্রতিক সময়ে তৈরিকৃত কমিশন, যেটা আছে has done nothing to address the problem except to approve the color of its stationery. এমডি শফিকুল অ্যান্সার 7 বি দিয়েছেন, সি দিয়েছেন। আসলে বি সি তে কোনো সমস্যা নেই। দেখেন হ্যাজ ডান, হ্যাজ তো ঠিকই আছে, কারণ কমিশন সিঙ্গুলার, এই জন্য হ্যাজ ডান হচ্ছে, কোনো সমস্যা নেই। নাথিং টু অ্যাড্রেস দ্য প্রবলেম এক্সেপ্ট টু অ্যাপ্রুভ, এখানে কোনো সমস্যা নেই। তাহলে আমাদের সমস্যা কোনটা? সমস্যা হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব হবে। দ্য রিসেন্টলি ক্রিয়েটেড কমিশন, কমিশন হচ্ছে নাউন, ক্রিয়েটেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রিসেন্টলি এটা একটা অ্যাডভার্ব হতে হবে, যেহেতু ক্রিয়েটেড কে মডিফাই করছে। দ্য রিসেন্টলি ক্রিয়েটেড কমিশন। শাহিন রাজা, আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন। দ্য রিসেন্টলি ক্রিয়েটেড কমিশন হবে। 18 নম্বরটা কি হবে দেখে উত্তর করেন। A doctor may be able to diagnose a problem perfect, but he may not be able to find a drug to which the patient will respond. একটা ডক্টর হয়তোবা যে কোনো একটা সমস্যা সঠিকভাবে নির্ধারণ করতে পারবে, কিন্তু হয়তোবা সে সেই ওষুধটা দিতে পারবে না যে ওষুধটা ওই রোগীর জন্য সঠিকভাবে কার্যকরী হবে। অ্যান্সার কি হবে বলেন? শাহিন রাজা অ্যান্সার বলছেন এ হবে। শফিকুল ইসলাম বলছেন বি হবে। ভেরি গুড শফিকুল ইসলাম, অ্যান্সারটা বি হবে। ডক্টর মে বি এবল টু ডায়াগনোজ এ প্রবলেম পারফেক্টলি। কেন পারফেক্টলি হচ্ছে? কারণ ভার্ব ডায়াগনোজ কে মডিফাই করছে, ভার্ব কে মডিফাই করে কে? অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না। তাহলে এটা হবে এ ডক্টর মে বি এবল টু ডায়াগনোজ এ প্রবলেম পারফেক্টলি। শফিকুল ইসলাম, আপনি আজকে অনেকগুলো উত্তর সঠিক দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনি শুরু থেকে ক্লাসে ছিলেন এবং সঠিক উত্তর, ম্যাক্সিমাম উত্তরে আপনি সঠিক দিয়েছেন। চন্দনা রানী রয়, আপনার উত্তরটাও সঠিক, 18 অ্যান্সার বি হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইংলিশ রিটেন কোর্স। একটা প্রিলির জন্য হবে, একটা রিটেনের জন্য হবে। রিটেনের বেসিক কোর্স আমি একটু আগে বলেছি, বেসিক টু অ্যাডভান্স 20 তারিখ থেকে শুরু হবে। এটা একবার রিমাইন্ডার দিলাম আপনাদেরকে। যদি কেউ চান, ইন্টারেস্টেড থাকেন, তাহলে আরো খোঁজ খবর নিতে পারেন। 19 নাম্বারটা একটু আমরা দেখি। Some of the major networks have created a special prepared news stories about life on city streets. কি হবে বলেন? Some of the major networks have created specially prepared news stories about life on city streets to publicize the plight of the homeless. এখানে ঠিক আগের মতো, একটু আগে যেমন আমরা দেখেছি রিসেন্টলি ক্রিয়েটেড কমিশন, ঠিক একইভাবে দেখেন নিউজটা হচ্ছে নাউন, প্রিপেয়ার্ড নিউজ মানে অ্যাডজেক্টিভ, স্পেশাল প্রিপেয়ার্ড না, স্পেশালি প্রিপেয়ার্ড নিউজ হবে। স্পেশালি প্রিপেয়ার্ড নিউজ মানে একটা অ্যাডভার্ব হবে, যেহেতু প্রিপেয়ার্ড অ্যাডজেক্টিভ কে মডিফাই করছে, তাহলে স্পেশালি প্রিপেয়ার্ড নিউজ, এটা হবে অ্যান্সার। আশা করি 19 পর্যন্ত সবার ক্লিয়ার। আজকে আমাদের লাস্ট যে প্রশ্ন আছে সেটা সমাধানে যাব, 20 নাম্বার, এবং 20 নাম্বারটা আপনারা সকলেই ট্রাই করবেন। আপনারা ট্রাই করার পর আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। 20 নম্বর দেখি কি আছে। এটা খুবই কমন একটা প্রশ্ন, আর্টস ফ্যাকাল্টি প্রায় সময় প্রশ্নটা করে। আশা করি আপনারা উত্তর দিতে পারবেন। প্রশ্নে কি দেওয়া আছে? টিনা হ্যাড বেটার টু চেঞ্জ হার স্টাডি হ্যাবিটস ইফ শি হোপস টু বি অ্যাডমিটেড ইন এ গুড ইউনিভার্সিটি। টিনা নামক এই মেয়েটার পড়ার অভ্যাস পরিবর্তন করতে হবে যদি সে কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চায়। তাহলে অ্যান্সার কি হবে? 20 দেখে আপনারা উত্তর করেন। 20 উত্তর আশা করি সকলেই পারবেন। এটা খুবই ইজি একটা প্রশ্ন, খুব কমন একটা প্রশ্ন। রফিকুল ইসলাম, আপনাকে ধন্যবাদ, আপনি আবারও সঠিক উত্তর দিয়েছেন। 20 উত্তরটা বি হবে। আমরা জানি হ্যাড বেটার, would rather,
এগুলার পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের মূল ফর্মটা ব্যবহৃত হয়। তাহলে কি হবে, টিনা had better change her study habits if she hopes to be admitted in a good university. শফিকুল ইসলাম, শাহিন রেজা, চন্দনা রানী রয় সকলেই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ। আপনারা তিনজন শুরু থেকে আমাদের সাথে ছিলেন, এর জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে আছে ক্লাসটা আমি এখানে সমাপ্ত করছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমি পরবর্তীতে উত্তর দিয়ে দিব যদি আমি প্রশ্নটা আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেই ক্ষেত্রে। আর যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। জাস্ট একটা ওভারঅল গ্রামারের মোটামুটি কিছু টপিক নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনাদের ক্লাসটা পছন্দ হয়েছে। তারপর তাহলে পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।